নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি শুরু করতে চলেছি শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা আরোগ্যনিকেতন উপন্যাসের একাদশ পর্ব। এরপর 4 বৎসর জীবন দত্তের জীবনের বোধ করি উদয়লগ্ন, নতুন জন্মান্তর অথবা নতুন জন্মলাভের তপস্যা। রংলাল ডাক্তার মধ্যে মধ্যে রহস্য করতেন। একবার বলেছিলেন, তাই তো হে জীবন, মনে বড় আক্ষেপ হচ্ছে, মনে হচ্ছে বিবাহ একটা করলাম না কেন। এ ধরনের কথা হতো রাত্রে। বারান্দায় বসে নিয়মিত পরিমাণ ব্র্যান্ডি খেতেন আর চুরুট টানতেন। জীবন দত্ত থাকলে তার সঙ্গে গল্প করতেন, নইলে বই পড়তেন। কোনো দিন মনাহারিকে ডেকে তার সঙ্গেই গল্প করতেন। তিনি গল্প বলতেন না, গল্প বলতো মনা। তিনি শুনতেন ভূতের গল্প, তিনি শুনতেন আর মধ্যে মধ্যে অট্টহাস্যে ফেটে পড়তেন। জীবন দত্তকে তাঁর খাতাপত্র দিয়েছিলেন। দত্ত সে সবগুলি পড়তেন নিজের বাড়িতে, যথারীতি কবিরাজি পদ্ধতিতে চিকিৎসাও করে বেড়াতেন। 2-4 দিন অন্তর সকালের কাজ সেরে খাওয়া দাওয়া করে চলে যেতেন রংলাল ডাক্তারের ওখানে। যা বুঝতে পারতেন না বুঝিয়ে নিতেন, যে অংশটুকু পড়েছেন তাই বলে যেতেন, ডাক্তার শুনতেন। এই অবস্থাতেই কোনো দিন আসন্ন মৃত্যু রোগীর বাড়ির অবিলম্ব আহ্বান জানিয়ে ডাক আসত। ডাক্তার বিবরণ শুনে কোনোটাতে যেতেন না, কোনোটাতে যেতেন। জীবন দত্তও সঙ্গে যেতেন, তিনি যেটাতে যেতেন। গুরু যেতেন পালকিতে, জীবন দত্ত যেতেন হেঁটে। সবল সুস্থ দেহ, 38 ইঞ্চি বুকের ছাতি, ওজন 2 মণের উপরে, বিরাট মুগুর ভাঁজা শক্ত শরীর। জীবন দত্ত জোয়ান হাতির মতোই ভারী পা ফেলে সমানে বেহারাদের সঙ্গে চলে যেতেন। কিন্তু কিছুদিনের মধ্যেই জীবন দেখলেন এ বিদ্যা আয়ত্ত করা বুঝি তার সাধ্যাতীত। তিনি পিছিয়ে গেলেন। গুরু শিষ্যের মধ্যে গুরুর মনে বিরক্তির সুর বেজে উঠল। কদিন থেকেই রংলাল ডাক্তার জীবন দত্তকে তার সেই কাঁচের ঘরে মরা কাটার জন্য বলছিলেন। জীবন দত্ত প্রথম দিন মরা কেটেছিলেন, কিন্তু তার প্রতিক্রিয়ায় রাত্রে খাওয়ার পর বমি করে ফেলেছিলেন। তারপর দিন 5 আর গুরুগৃহের দিকে পা বাড়ান নাই। 6 দিনের দিন ভেবেছিলেন সেই পচা মরাটা নিশ্চয়ই ডাক্তার ফেলে দিয়েছেন। সেদিন যাওয়া মাত্র তিরস্কার করেছিলেন গুরু এবং মনাকে হুকুম দিয়েছিলেন, আর একটা নিয়ে আয় মনা। ঘণ্টাখানেকের মধ্যেই মনা একটা 5 বছরের মেয়ের শব এনে হাজির করেছিল। এই অঞ্চলে হিন্দুরাও 5 বছর বয়স পর্যন্ত সব দাহ করে না, মাটিতে পুঁতে দেয়। সেদিন জীবন দত্ত হাত জোর করে বলেছিলেন, ও আমি পারবো না। ওই শিশুর দেহের উপর ঝরঝর করে কেঁদে ফেলেছিলেন তিনি। বলেছিলেন, বিশ্বাস করুন, আমার মেয়েটা ঠিক এমনি দেখতে, ঠিক এমনি চুল, এমনি গড়ন। রংলাল ডাক্তার তাঁর দিকে যে চোখ তুলেছিলেন সে চোখ উগ্রতায় বিস্ফারিত, কিন্তু দেখতে দেখতে কোমল হয়ে এসেছিল। বলেছিলেন, আচ্ছা থাক, তুমি বাংলোয় গিয়ে বসো, এটাকে আমি ডিসেকশন করে যাই। মনে হচ্ছে অত্যন্ত হঠাৎ মৃত্যু হয়েছে, রোগের কোনো চিহ্ন নেই। সত্যই মেয়েটি দেখতে অনেকটা জীবন ডাক্তারের প্রথম সন্তান সুষমার মতো। আতর বউয়ের তখন 2টি সন্তান হয়েছে, বড়টি মেয়ে সুষমা, তারপর ছেলে বনবিহারী। জীবন দত্ত কাঁচের ঘর থেকে বেরিয়ে আর অপেক্ষা করেন নাই, বাড়ি চলে এসেছিলেন। গুরুর মনে বিরক্তির সুর বেজে উঠেছিল এই কারণে। কয়েকদিন পর জীবন দত্ত যেতেই গুরু সেই কথাই বলেছিলেন, বসো, কয়েকটা কথা বলবো তোমাকে। জীবন শঙ্কিত হয়ে বসেছিলেন। ডাক্তার চুরুট টেনে চলছিলেন। কিছুক্ষণ পর চুরুটটা নামিয়ে রেখে বলেছিলেন, জীবন, তোমাকে যেমনটি গড়ে তুলব ভেবেছিলাম তা হলো না। তোমার মধ্যে সে শক্তি নাই। তাছাড়া ইংরেজি ভালো না জানলে এ শাস্ত্রে গভীর ব্যুৎপত্তি লাভও অসম্ভব। ভেবেছিলাম আমি তোমার সে অভাব পূরণ করে দেব, কিন্তু সেও দেখছি সহজ নয়। আমার বিরক্তি লাগে এবং তোমার পক্ষেও এ বিদ্যার শিক্ষা পদ্ধতির একটা বড় অংশ অত্যন্ত অরুচিকর। সে অরুচি কাটানো তোমার পক্ষে প্রায় অসম্ভব।
ডাক্তার চুপ করে গেলেন। আবার বলেছিলেন, তোমার বাবা তোমার ধাতুকে পুড়িয়ে পিটিয়ে শক্ত করে গড়ে গিয়েছেন, তাকে নতুন করে না গলিয়ে আর নতুন কিছু করা যাবে না। তলোয়ার আর খড়গ দুটোই অস্ত্র, কিন্তু প্রভেদ আছে। তলোয়ার দিয়ে মহিষ বলি হয় না, আর খাঁড়া দিয়ে এই যুগের যুদ্ধ হয় না, বুঝেছ? ঠিক এই মুহূর্তেই এলো একটি ডাক। এই অঞ্চলের একটি নামকরা বাড়ি থেকে ডাক। বাড়িটির সঙ্গে রংলাল ডাক্তারের প্রথম চিকিৎসার কাল থেকেই কারবার চলে আসছে। তারও চেয়ে যেন কিছু বেশি, একটি প্রীতির সম্পর্কও বোধ করি আছে। এদেশের সাধারণ মানুষ সম্পর্কে রংলাল ডাক্তারের একটা অবজ্ঞা আছে, কিন্তু এই বাড়ির সম্পর্কে ঠিক অবজ্ঞা নাই। বাড়ির গৃহিণীর কঠিন অসুখ, মাত্র ঘণ্টা দুয়েকের মধ্যে রোগ মারাত্মক হয়ে উঠেছে। মহিলাটি আগে থেকেই অম্বলের ব্যাধির রোগিণী। তিনি আজই ঘণ্টা দুয়েক আগে পায়ে হোঁচট লেগে বাড়ির উঠোনে পড়ে গিয়েছিলেন। তারপর ঘণ্টা দুয়েকের মধ্যেই এই অবস্থা। ধনুকের মতো বেঁকে যাচ্ছেন, নিষ্ঠুর যন্ত্রণা, কথাও প্রায় বলতে পারছেন না, চোয়াল পড়ে গিয়েছে। রংলাল ডাক্তার বিস্মিত হলেন। কতক্ষণ আগে পড়ে গেছেন বলছো? এই ঘণ্টা দুয়েক। মাত্র 2 ঘন্টা আগে? হ্যাঁ, তাই তো, এত শিগগির? মনা, বেহারাদের ডাক। জীবন ডাক্তারও নীরবে গুরুর অনুসরণ করেছিলেন। রংলাল ডাক্তার প্রথমটা লক্ষ্য করেন নাই। মধ্যপথে জীবনকে দেখেছিলেন, বলেছিলেন, তুমিও আসছো? এটা বোধহয় তার ইচ্ছা ছিল না। সম্পর্ক চুকিয়ে দেওয়ার জন্যই কথা শুরু করেছিলেন। কথা শেষ হওয়ার পূর্বেই এই ডাকটি এসে পড়েছিল। আরও স্পষ্ট মনে আছে সে ছবি। বর্ধিষ্ণু ঘর, রাঢ় অঞ্চলের মনোরম মাটির কোঠা অর্থাৎ দোতলা, প্রশস্ত পাকা মেঝে, চুনকাম করা দেওয়াল, উজ্জ্বল আলো জ্বলছিল। সে আমলের শৌখিন শেড দেওয়া 24 বাতি টেবিল ল্যাম্প। অনেকগুলি লোক, আত্মীয় স্বজন দূরে বসে রয়েছে। একটি বিছানায় রোগিণী ছিলায় টান দেওয়া ধনুকের মতো বাঁকা অবস্থায় পড়ে আছেন। এর উপরেও কেউ যেন টান দিচ্ছে। অদৃশ্য কেউ যেন মেরুদণ্ডে হাঁটু লাগিয়ে সবল বাহুর আকর্ষণে টঙ্কার দিয়ে টানছে। রোগিণীর ওষ্ঠাধর দৃঢ়বদ্ধ। চোয়াল পড়ে গিয়েছিল, একথা সত্য, কিন্তু তবু জীবন দত্ত বুঝতে পারলেন অপরিসীম ধৈর্যের সঙ্গে ওই ক্ষীণকায়া মেয়েটি এই মর্মান্তিক যন্ত্রণা সহ্য করে চলেছেন। শুধু ঘন ঘন দীর্ঘশ্বাসের মধ্যে যন্ত্রণার পরিচয় বেরিয়ে আসছে, তার সঙ্গে একটু শব্দ। সেটুকুকে আর চাপতে পারছেন না ভদ্রমহিলা। রংলাল ডাক্তারও স্থির দৃষ্টিতে রোগিণীকে দেখছিলেন। বোধহয় 5 মিনিট পর বললেন, আজই হোঁচট লেগে 2 ঘন্টার মধ্যে এমন হয়েছে? হ্যাঁ, 2 ঘন্টাও ঠিক হবে না। ভ্রু কুঁচকে উঠল রংলাল ডাক্তারের। কোথায় হোঁচট লেগেছে? রক্ত পড়েছে? ডান পায়ের বুড়ো আঙুলে। রক্তপাত হয়নি। রংলাল ডাক্তার পায়ের বুড়ো আঙুলে হাত দিলেন। সঙ্গে সঙ্গে সমস্ত ঘরখানায় যেন শিউরে উঠল। নিষ্ঠুরতম যন্ত্রণায় রোগিণী ভাষাহীন একটা অবরুদ্ধ আর্তনাদ করে উঠলেন। জীবন তখনও অবাক বিস্ময়ে রোগিণীকে দেখছিলেন। কি অপরিসীম ধৈর্য! চোখের দৃষ্টিতে সে যন্ত্রণার পরিচয় ফুটে উঠেছে। চোয়াল পড়ে গেছে, কণ্ঠ দিয়ে আর্তস্বর বের হচ্ছে। তাকে প্রাণপণে সংযত করার চেষ্টা করছেন তিনি। এত যন্ত্রণাতেও জ্ঞান পূর্ণ মাত্রায় রয়েছে। ক্ষত কোথাও হয়নি, রক্তপাতের চিহ্ন নাই। বেঁকে যাচ্ছেন অসহ্য যন্ত্রণায়। শুধু তাই নয়, শরীরের কোনো স্থানে পাখির পালকের স্পর্শেও অসহ্য যন্ত্রণায় রোগিণী থর থর করে কেঁপে উঠছেন। কণ্ঠ দিয়ে অবাধ্য আর্তস্বর বের হচ্ছে। নারী দেখলেন রংলাল। রোগিণী আবার যন্ত্রণাকাতর অস্ফুট শব্দ করে উঠলেন। স্নায়ুশিরাগুলি এমনই কঠিন টানে টান হয়ে উঠেছে যে সামান্য স্পর্শেই ছিঁড়ে যাবার মতো যন্ত্রণায়
অধীর করে তুলেছে। রংলাল ডাক্তার ভ্রু কুঞ্চিত করলেন, গম্ভীর মুখে বললেন, দেখো তো জীবন, তোমার নারী জ্ঞানে তুমি কি পাচ্ছ? সরে দাঁড়ালেন তিনি। সন্তর্পণে এসে বসলেন জীবন দত্ত। আশঙ্কায় একবার বুকটা কেঁপে উঠল। শুক্রাচার্যের তুল্য রংলাল ডাক্তার, তাঁর কাছে আজ পরীক্ষা দিতে হবে। নারী অনুভবের অবকাশ তিনি পান নাই। যেটুকু পেয়েছেন তার মধ্যে নারী স্পন্দন আছে কি নাই তাও বুঝতে পারেন নাই। রংলাল ডাক্তার রোগীর মণিবন্ধে মোটা আঙুল টিপে ধরে নাড়ি পরীক্ষা করেন। স্পন্দনের সংখ্যা গুণে দেখেন, মধ্যে মধ্যে তাতে ছেদ পড়ছে কিনা দেখেন। এর বেশি কিছু না। বেশি কিছু বুঝতেও চেষ্টা করেন না। রোগিণীর হাতখানি বিছানার উপর যেমনভাবে ছিল তেমনইভাবেই রইল। জীবন দত্ত শুধু মণিবন্ধের উপর আঙুলের স্পর্শ স্থাপন করলেন। চোখ বন্ধ করে পারিপার্শ্বিকের উপর জবনিকা টেনে দিলেন। প্রায় রিক্তপত্র অশ্বত্থ গাছের একটি সরু ডালে একটি মাত্র পাতা। অতি ক্ষীণ বাতাসের প্রবাহে দৃষ্টির অগোচর কম্পনে কাঁপছে। সেই কম্পন অনুভব করতে হবে। অথচ অসতর্ক রূঢ় স্পর্শ হলেই পাতাটি ভেঙে ঝরে যাবে। অতি সূক্ষ্ম স্পর্শানুভূতিকে প্রবুদ্ধ করে তিনি বসলেন, ধ্যানস্থ হবার মতো। তার বাবা বলতেন, শক্তির ধর্মই হলো ব্যবহারে সে সূক্ষ্ম এবং তীক্ষ্ণ হয়। অনুভূতি হলো পরম সূক্ষ্ম শক্তি, আবার স্থূল করলে সে গদা হয়ে ওঠে। ক্ষীণ ও অতি ক্ষীণ স্পন্দন তিনি অনুভব করলেন। কখনো কখনো যেন হারিয়ে যাচ্ছে। কানে এলো রংলাল ডাক্তারের কণ্ঠস্বর, পাচ্ছ? অতি সন্তর্পণে ঘাড় নেড়ে জীবন দত্ত জানালেন, পাচ্ছি। যেন ঘাড় নাড়ার সঙ্গে হাত না নড়ে ওঠে। দেহ চাঞ্চল্যে, মনের সূক্ষ্ম কোনো কম্পন তরঙ্গের আঘাতে না ভেঙে যায়। কিন্তু বুঝতে পারছো? দেখো, ভালো করে দেখো। জীবন এবার কোনো ইঙ্গিত জানালেন না। তিনি ধ্যানযজ্ঞে গভীর এবং গাঢ় করে তুলতে চেষ্টা করলেন। জ্ঞান ও বুদ্ধির প্রদীপের শিখাকে উজ্জ্বলতর করে তুলে রোগের অন্তরাত্মাকে প্রত্যক্ষ করতে হবে। কতক্ষণ অনুভব করেছিলেন নারী তা নিজের ঠিক হিসাব ছিল না। অনুভব করলেন নারী যত ক্ষীণই হয়ে থাকুক না কেন, এ নারী অসাধ্য নয়। উচ্চস্থান থেকে পড়ে গেলে বা ভগ্ন অস্থি সংযোজনকালে, অতিসারে, অজীর্ণ রোগে, বাত রোগে এমন হয়, কিন্তু অসাধ্য নয়। এখানে দুটি কারণ একসঙ্গে জুটেছে। অকস্মাৎ একটা নদীর বন্যার সঙ্গে আর একটা নদীর জল মিশে দেহকানাকে বিপর্যস্ত করে দিয়েছে। অজীর্ণ রোগে জীর্ণ দেহে পড়ে যাওয়ার আঘাতের ফলে এমন হয়েছে। আঘাতটা শুধু হেতু হয়েছে। এখন প্রয়োজন কুপিত বায়ুর প্রভাবে শরীরের স্নায়ু শিরাগুলির সংকোচন দূর করা। কি দেখলে? রংলাল ডাক্তার প্রশ্ন করলেন এবং ব্যগ্রতার সঙ্গেই করলেন। আগে সবিনয়ে জীবন বলেছিল, নারী দেখে তো একেবারে অসাধ্য মনে হচ্ছে না। তিনি নিজের নির্ণয়ের কথা বলেছিলেন, ধনুষ্টঙ্কার নয়। রংলাল ডাক্তার ঘাড় নেড়ে সম্মতি জানিয়েছিলেন, হ্যাঁ, টিটেনাস তো নয়ই, এবং তুমি যা বলছো তাই খুব সম্ভব। ঠিক, তুমি বলছো অসাধ্য নয়। জীবনের দিকে তাকিয়ে বলেছিলেন, কিন্তু সাধ্য হবে কি করে? চোয়াল পড়ে গেছে, ওষুধ যাবে না। শরীরের কোথাও হাত দেবার উপায় নেই, মালিশ করা যাবে না। সাধ্য হবে কিসে? ঘাড় নাড়তে নাড়তে বেরিয়ে এলেন রংলাল ডাক্তার। বাইরে একান্তে জীবন বলেছিল, আপনি ওষুধ দিন, চামচ বা ঝিনুকে করে ফোঁটা ফোঁটা করে মুখে দেওয়া হোক। আর আপনি অনুমতি করলে আমি একটা মুষ্টিযোগের ব্যবস্থা করি। তাতে ওই বায়ু প্রকোপের প্রভাব ধীরে ধীরে কমে আসবে, স্নায়ু শিরার টান ভাবটা কমে আসবে, চোয়ালও খুলবে বোধ হয়। মুষ্টিযোগ আমাদের বংশেই সংগ্রহ করা মুষ্টিযোগ। আমার পিতামহ পেয়েছিলেন এক সন্ন্যাসী চিকিৎসকের কাছে। তালগাছের কচি মাছ পাতা
যা এখনও বাইরের আলো বাতাস পায়নি, তাই গরম জলে সিদ্ধ করে সেই জলের ভাপ দিতে পারো, দেখতে পারো। আমার কাছেও মরার সামিল। রোগীর আত্মীয়দের বলেছিলেন, ওষুধ দিয়ে যাচ্ছি, জীবন রইল। আশা আমি করছি না, জীবন আশা ছাড়েনি। ও দেখুক, এ অবস্থা যদি কাটে, চোয়ালটা ছাড়ে, আমাকে খবর দিও। জীবন একটা মুষ্টি যোগ দেবে, ঠিকমতো সব হয় যেন, বুঝলে? সমস্ত রাত্রি ঠায় দাঁড়িয়ে রইলেন জীবন ডাক্তার। গরম জলের ভাপ দেওয়ার তত্ত্বাবধান করলেন। রাত্রি 12টার পর অসহনীয় যন্ত্রণা কমল। জীবন নাড়ি দেখলেন, মুখ প্রফুল্ল হলো। প্রশ্ন করলেন, এবার একটু দেখুন তো গায়ে সেঁক নিতে পারেন কি না। নিজেই জল নিকড়ানো গরম কাপড়ের টুকরোটা সন্তর্পণে রোগীর হাতের উপর রাখলেন। লক্ষ্য করলেন দেহে কম্পন ওঠে কিনা। উঠল না। প্রশ্ন করলেন, পারবেন সহ্য করতে? কষ্ট হবে জানি, কিন্তু সহ্য করতে হবে। অসাধারণ রোগিণী, মূর্তিমতী ধরিত্রীর মতো সহন শক্তি। সম্মতিসূচক ঘাড় নাড়লেন তিনি। উৎসাহিত হলেন জীবন। নিজেই বসলেন সেঁক দিতে। ওষুধ চলছিল ফোঁটা ফোঁটা। ঘণ্টাখানেক পরে রোগিণীর অবস্থা লক্ষ্য করে বললেন, একটু বেশি বেশি দিয়ে দেখুন তো। মুখে ফোঁটা ফোঁটা ওষুধ দিচ্ছিলেন আরেকটি মহিলা। নীরবে চলছিল জীবন মৃত্যুর যুদ্ধ। ক্রমে রাত্রি 3য় প্রহর শেষ হলো। জীবন ডাক্তার একবার লক্ষ্য করলেন, প্রচণ্ড শক্তিতে গুণ দিয়ে বাঁকানো ধনুকের দণ্ডের মতো দেহখানি ধীরে ধীরে সোজা হচ্ছে। সন্তর্পণে সভয়ে রোগিণী সোজা হতে চাচ্ছেন, যেন ধীরে ধীরে গুণ শিথিল করে দিচ্ছে কেউ। জীবন মৃদুস্বরে বললেন, দেখুন তো মা, হাঁ করতে পারেন কি না। পারলেন। স্বল্প হলেও তার মধ্যে জিহ্বা সঞ্চালিত করবার স্থান পেলেন। চাপা উচ্চারণে বললেন, পারছি। এবার পূর্ণ এক দাগ ওষুধ খাইয়ে সেঁকের ভার রোগিণীর ছেলের উপর দিয়ে তিনি বললেন, বাইরের বারান্দায় আমার বিশ্রামের ব্যবস্থা করে দিন। একটু বিশ্রাম করব। আমার বিশ্বাস সূর্য উদয় হলেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন উনি। আর ভয় নাই। প্রায় নিশ্চিন্ত হয়েই বললেন জীবন দত্ত, বায়ুর কাল চলে গিয়েছে, এবার কাল হয়েছে অনুকূল। ঝড় থেমেছে। অনুকূল মৃদু বাতাসে নৌকার মতোই জীবনতরী এবার পৃথিবীর কূলে এসে ভিড়বে। তাই হয়েছিল। সেদিনের আনন্দ তাঁর জীবনের শ্রেষ্ঠ আনন্দ। গুরু রংলাল ডাক্তারকে বিস্মিত করতে পেরেছিলেন তিনি। বেলা তখন 8টা। রংলাল ডাক্তার রোগী দেখছিলেন। এই সময় তিনি ফিজ নিতেন না। রোগী দেখতে দেখতেই তিনি উৎসুক দৃষ্টিতে জীবনের দিকে তাকালেন। কান থেকে স্টেথোস্কোপটা খুলে প্রশ্ন করলেন, বাঁচাতে পেরেছ? আগে হ্যাঁ, বিপদটা আপাতত কেটে গিয়েছে। বাহ, আজ এইখানে থাকো, বিশ্রাম করো। দুপুরবেলা নিজে রোগিণীকে দেখে এসে খুশি হয়ে বলেছিলেন, এর ক্রেডিট 12 আনা তোমার জীবন। আমার ওষুধে কিছু ছিল না, যা ছিল তার পাওনা শিকির বেশি নয়। মেয়েটির এখন কলিকের চিকিৎসার প্রয়োজন। আমি বলেছি কবিরাজি মতে চিকিৎসা করাতে, তুমি ব্যবস্থা করো। সেই দিন রংলাল ডাক্তার রাত্রে ব্র্যান্ডির রঙিন আমেজের মধ্যে মৃদু হেসে ওই কথাটা বলেছিলেন, আক্ষেপ হচ্ছে হে জীবন, একটা বিয়ে করিনি কেন? তারপর হো হো করে হেসে উঠলেন। হাসি থামিয়ে আবার বলেছিলেন, কেন বললাম জানো? স্নেহে অভিভূত হয়ে পড়েছিলেন জীবন। অভিভূতভাবেই তিনি জিজ্ঞাসা করলেন, আগে তুমি আমাকে দৈত্যগুরু শুক্রাচার্যের সঙ্গে তুলনা করো, সেটা আমি শুনেছি। আমি তাতে রাগ করি না। শুক্রাচার্য বিরাট পুরুষ, হোক এক চোখ কানা। হাসতে লাগলেন আবার। তারপর বললেন, আজ আমার ইচ্ছে হচ্ছে তোমাকে কচের সঙ্গে তুলনা করতে। হা হা করে হাসতে লাগলেন।
বিয়ে করলে একটা দেবযানী পেতাম হে, হা 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 হা। আরও 1 বৎসর পর রংলাল ডাক্তার তাকে বিদায় দিলেন। হঠাৎ চিকিৎসা ছেড়ে দিলেন। বললেন, আর না, এইবার শুধু পড়ব আর ভাবব জীবন এবং মৃত্যু, লাইফ অ্যান্ড ডেথ, তার পিছনের সেই প্রচণ্ড শক্তি, তাকে ধারণা করবার চেষ্টা করব, আর দেশি গাছগাছরা নিয়ে একখানা বই লিখব। জীবনকে বলেছিলেন, তোমার ডাক্তারি শেখাটা বোধহয় ঠিক হলো না জীবন। ওই সব বিচিত্র অবিশ্বাস্য মুষ্টিযোগ নিয়ে যদি গবেষণা করতে পারতে, কিন্তু তাও ঠিক পারতে না তুমি। তোমার সে বৈজ্ঞানিক মন নয়। কার্য হলেই তোমার মন খুশি। কেন হলো সে অনুসন্ধিৎসা তোমার মনে নাই। যাক, তুমি বরং ডাক্তারি, কবিরাজি, মুষ্টিযোগ তিনটে নিয়েই তোমার ট্রাইসাইকেল তৈরি করো, ওতে চড়েই যাত্রা শুরু করো। নিজেরই একটা স্টেথোস্কোপ তিনি তাকে দিয়েছিলেন। থার্মোমিটারটা দেননি, কিনতেও বারণ করেছিলেন। বলেছিলেন, ওর দরকার নেই তোমার। এরপরও জীবন দত্ত মাঝে মাঝে যেতেন। রংলাল ডাক্তার দেখা করতেন, কিন্তু চিকিৎসা সম্পর্কে কোনো আলোচনা করতেন না। প্রশ্ন করলে বলতেন, ভুলে গিয়েছি, এখন বাগান করছি। গাছগাছড়ার সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে করো। আসল উদ্দেশ্য ফুলের বাগান নয়। রংলাল ডাক্তার নিজের সমাধি ক্ষেত্র তৈরি করছিলেন। ওইখানেই তার মৃত্যুর পর সমাধিস্থ করা হয়। তার ইচ্ছানুসারেই হয়েছে। তিনি উইল করে গিয়েছিলেন। সেই উইলে তিনি লিখেছিলেন, তাকে যেন সমাধি দেওয়া হয় এই বাগানের মধ্যে। একা ঘরের মধ্যে মরেছিলেন। মৃত্যুকালে ঘরের মধ্যে কেউ ছিল না। সেও তার অভিপ্রায় অনুসারে। মনা হারিয়েছিল দরজায় পাহারায়। মনা অঝরঝরে কেঁদেছিল, কিন্তু ঘরে কাউকে ঢুকতে দেয়নি। বলেছিল, সে পারবো না, বাবার হুকুম নাই। ওই রংলাল ডাক্তারের দেওয়া স্টেথোস্কোপ নিয়ে তিনি অ্যালোপ্যাথিক চিকিৎসা শুরু করলেন। কবিরাজি ত্যাগ করলেন না, মুষ্টিযোগও রইল। সেইবারেই দত্তমশাইদের চিকিৎসালয়ের নামকরণ করলেন আরোগ্য নিকেতন। নবগ্রামে তখন হরিশ ডাক্তার খুলেছে হরিশ ফার্মেসি। ধনী ব্রজলাল বাবু দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করে নাম দিয়েছেন পিয়ারসন চ্যারিটেবল ডিসপেন্সারি। হোমিওপ্যাথ একজন এসেছেন। লোকটা ছিল পাগল। নাম বলতো KM ব্রারোরি, অর্থাৎ ক্ষেত্রমোহন বারুরি। তার ডিসপেন্সারির নাম ছিল ব্রারোরি হোমিও হল। জীবন দত্ত কলকাতায় অ্যালোপ্যাথিক ওষুধ কিনতে গিয়ে ওই সাইনবোর্ডটা লিখে এনেছিলেন, আরোগ্য নিকেতন। ওফ, উদ্যোগ পর্বে আতর বইয়ের সে কি রাগ! অ্যালোপ্যাথিক ওষুধ, আলমারি এবং সরঞ্জামপাতি কিনবার জন্য 500 টাকায় 5 বিঘে জমি বিক্রি করেছিলেন তিনি। রাগ ক্ষোভ তার সেই উপলক্ষ করে, নইলে ওটা ভিতরে জমাই ছিল। ক্ষোভের দোষ ছিল না। জগৎ মশাইয়ের আমল থেকে তাঁর আমল পর্যন্ত তখন লোকের কাছে ওষুধের দাম পাওনা 3000 টাকারও বেশি। সচ্ছল অবস্থায় লোকের কাছের পাওনাই বেশি, কিন্তু তার মধ্যে এই প্রয়োজনে শতকানেকের বেশি টাকা আদায় হলো না। এর জন্য ক্ষোভ তার নিজেরও হয়েছিল, কিন্তু আতর বইয়ের ক্ষোভ স্বতন্ত্র বস্তু। সে ক্ষোভ তাঁর উপর, এবং সে ক্ষোভ ক্ষমাহীন। আতর বইয়ের বাহ্যিক ক্ষোভের আপাত উপলক্ষ যাই হোক, ক্ষোভ প্রকাশ হলেই মুহূর্তে মূল কারণ বেরিয়ে পড়ে। সেটা হলো তাঁর বিরুদ্ধে একটা অনির্বাণ চিতার মতো অসন্তোষের বহ্নি দাহ। তখন ওই জমি বিক্রির উপলক্ষ নিয়ে তার মনে আগুন জ্বলেছিল। মনে পড়ছে, পাওনা টাকা আদায় করতে গিয়ে টাকা পাওনা দূরে থাক, কটু কথা শুনে তখন তার নিজের মনেও ক্ষোভ জমেছিল। ওষুধের বাকি প্রসঙ্গে লোকে বলেছিল, 50 টাকা ওষুধের দাম! কি ওষুধ হে? সোনা ভস্য না মুক্তা ভস্য না মানিক ভস্য?
কি দিয়েছিলে? 50 টাকা? গাছগাছরা আর গিয়ে এটা ওটা টুকিটাকি, আর তো তোমার রসসিন্ধুর, এর দাম 50 টাকা? যা ইচ্ছে তাই খাতায় লিখে রেখেছ, হরি হরি হরি। এ নিয়ে আর বাদ প্রতিবাদ করেননি জীবন ডাক্তার। ক্ষুব্ধ হয়ে ফিরে এসেছিলেন এবং ফেরবার পথেই সাহাদের শিবু সাহাকে ডেকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরেছিলেন। ডাক্তারখানা তিনি করবেনই। বুকের ভিতর তখন অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা। রংলাল ডাক্তারের স্থান তিনি পূর্ণ করবেন। তিনি যাবেন, রোগীর বাড়িতে আশার প্রসন্নতা ফুটে উঠবে। তিনি নাড়ি ধরবেন, রোগীর দেহে রোগ সচকিত হয়ে উঠবে। নবগ্রামের অহংকারী জমিদার সমাজ সম্ভ্রমে বিনত হবে। শুধু নবগ্রাম কেন, সারা অঞ্চলের ধনী সমাজ, জমিদার সমাজ বিনত হবে। বড় ঘোড়া কিনবেন, সাদা ঘোড়া, পালকিও রাখবেন একখানা। বেশি দূরের পথ যাবেন পালকিতে। এই অঞ্চল বলতে সীমানা তো কম নয়, পূর্বে গঙ্গার ধার পর্যন্ত, কান্দি, পাঁচথুপি, এদিকে অজয়ের ধার পর্যন্ত। কান্দি গেলে ভূপির সঙ্গে দেখা করে আসবেন, চিকিৎসা করে তাকে সারিয়ে তুলবেন। নতুন আকাঙ্ক্ষা হয়েছে তার জীবনের, তখন অনেক আশা। ছেলে বনবিহারীর বয়স মাত্র 3 বছর। তাকে ডাক্তারি পড়াবেন, বড় ডাক্তার করে তুলবেন। মেডিকেল কলেজ থেকে LMS পাশ করে আসবে। আজ যারা অবজ্ঞা করে তার পাওনা টাকা দিলে না, উপরন্তু ইঙ্গিতে অসাধুতার অপবাদ দিলে, তারাই তার কাছে আসবে বিপদের দিনে। সেদিন তিনি তাদের না ফিরিয়ে দেবেন না, কটু কথা বলবেন না, যাবেন। তার বংশের নাম হয়েছে মশায়ের বংশ, বংশের মহদাশয়ত্ব ক্ষুণ্ণ করবেন না। তিনি পথেই দামদার করে জমি বিক্রির কথাবার্তা পাকা করে বাড়িতে এসে বললেন, তুমি বসো শিবু, আমি দুটো মুখে দিয়ে নিই, তারপর বের হব। কাগজ কিনে লেখাপড়া শেষ করে বাড়ি ফিরব। রেজিস্ট্রির সময় তো 3 মাস। শিবু বলেছিল, দেখুন দেখি, লেখাপড়ারই বা তারা কিসের গো? আপনি মশায়ের বংশের সন্তান, আজ আপনি মশাই, আমি টাকা গুনে এনে দিচ্ছি, লেখাপড়া রেজিস্ট্রি হবে পরে। শিবু 500 টাকা এনে দিয়ে গিয়েছিল সেই দিন সন্ধ্যাবেলা। ওদিকে বাড়িতে তখন আতর বউ আগুন ছড়াতে শুরু করেছে। অদৃষ্ট, অদৃষ্ট, সবই অদৃষ্ট। মা খেয়েছি, বাপ খেয়েছি, সারা বালিকা বয়সে মামা মামির বাঁদিগিরি করেছি বিনা মাইনেতে। শ্বশুর বাড়িতে শাশুড়ি খেলাম, শ্বশুর খেলাম। এইবার লক্ষ্মী বিদেয় হবেন, তার আর আশ্চর্য কি? আমি দিব্যচক্ষে দেখতে পাচ্ছি, মেয়ে হয়েছে, ছেলে হয়েছে, ভিক্ষে করতে হবে আমাকে, পথে বসতে হবে। জীবন দত্তের মাথার মধ্যেও আগুন জ্বলে উঠেছিল, তবু সে আগুনকে কঠিন সংযমে চাপা দিয়ে তিনি বলেছিলেন, ছি আতর বউ, ছি। কেন ছি কেন? আমার অদৃষ্ট তো এই বটে। কোনখানটা মিথ্যা বলো? শ্বশুর দেহ রাখবার আগের মাসেও এ বাড়িতে জমি এসে ঢুকেছে। আজ সবে 4 বছর তিনি গিয়েছেন, এরই মধ্যে জমি বেরিয়ে গেল। এই বছর যেতে না যেতে আমি 5 বিঘের জায়গায় 10 বিঘে কিনব। তার কিনবে না? কত বড় ডাক্তার হয়ে এলে, একেবারে বিলাতি পাস সাহেব ডাক্তার। এবার আর সহ্য করতে পারেননি জীবন ডাক্তার, কঠিন কণ্ঠে বলে উঠেছিলেন, আতর বউ। চমকে উঠেছিলেন আতর বউ সে ডাকে। কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলেন, তারপর শুরু করেছিলেন কান্না। জীবন ডাক্তার সে কান্না গ্রাহ্য করেননি। কাঁদতেই ওর জন্ম, ওই বোধ করি ওর প্রাক্তন। কাঁদুন উনি, কী করবেন তিনি? সেই রাত্রেই তিনি কলকাতা রওনা হয়েছিলেন। কলকাতা থেকে ওষুধ আলমারি কিনে এনে ওই সাইনবোর্ডটা ঝুলিয়ে দিয়েছিলেন, আরোগ্য নিকেতন। শ্বেতাব মুখুজ্জে এনে দিয়েছিল একটি গণেশ মূর্তি, সুরেন সিন্দুর দিয়ে তার নিচে লিখেছিল, শ্রী শ্রী গণেশায় নমঃ। পাগলা নেপাল তাঁকে একখানা সে আমলের বাঁধানো নোটবুক এনে দিয়েছিল। নেপাল তখন কাজ করত নবগ্রামের ধনী ব্রজলাল বাবুর বাড়িতে।
ব্রজলাল বাবুর জামাই ছিলেন ইঞ্জিনিয়ার, তার সঙ্গে বন্ধুত্ব ছিল নেপালের। খাতাখানা সে তার কাছ থেকে সংগ্রহ করে এনে দিয়ে বলেছিল, নে রংলাল ডাক্তারের মতো নোট করে রাখবি। আরও এসেছিল সেদিন স্থানীয় ডাক্তারেরা। কৃষ্ণলাল বাবুর বাড়ির ডাক্তার হরিশ ডাক্তার এসেছিল, এখানকার স্কুলের হেডমাস্টার এসেছিল থানার দারোগা, আর এসেছিল শশীকে নিয়ে শশীর পিসেমা। বাবা জীবন, আপনি কি হয়েছে? জীবন দত্ত ভেবেছিলেন শশীরই কোনো অসুখ হয়েছে। বাবা, শশীর বড় ইচ্ছে খানিক আধেক চিকিৎসা শেখে। লেখাপড়া তো হলো না, একটু আধটু শিখিয়ে দিলে করে কমে খাবে। শশীই তখন নিতান্ত কচি, কত বয়স হবে, 17-18। একটু পাগলাটে ভাব, ওই নেপালের মতো। ফিক ফিক করে হাসত। ওহ, সে এক মনোহর রাত্রি, খাওয়া দাওয়া, খেলাধুলা, গান বাজনা, এরই মধ্যে নেপাল এক কাণ্ড করেছিল। ওষুধের সঙ্গে কয়েক বোতল গোলাপ জল ছিল। নেপাল লুকিয়ে গোলাপ জল মাখতে গিয়ে তাড়াতাড়িতে মাথায় দিয়েছিল ফ্রেঞ্চ বার্নিশ। আসবাবে দেবার জন্য জীবন দত্ত ওটা এনেছিলেন। তারপর সেই এক কাণ্ড, মাথার চুলগুলিতে গালা জমে নেপালের আর দুর্গতির সীমা ছিল না। সে কি হাসি সকলের! শশী হেসেছিল সবচেয়ে বেশি। নিতান্ত তরুণ বয়স, তার উপর সেদিন সে জীবন মশায়ের মনস্তুষ্টির জন্যে ছিল অতিমাত্রায় ব্যস্ত। সেই শশী বিরক্তি প্রকাশ করে গেছে, তার নিদান হাঁকার জন্য কটু কথা বলে গেছে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন বৃদ্ধ। মশায়, কে যেন ডাকলে। বৃদ্ধ জীবন দত্ত চকিত হয়ে ফিরে তাকালেন। অন্ধকারের মধ্যেই তো বসেছিলেন তিনি, হঠাৎ একটা আলোর ছটা এসে পড়ছে। কে তাকে ডাকছে? ও, তিনি একেবারে যেন ডুবে গিয়েছিলেন অতীতকালের স্মৃতিতে, এতক্ষণে বর্তমানে ফিরে এলেন। হ্যাঁ, লোক এসেছে, তাকে ডাকছে। লোকটার হাতের আলোটা নিচের দিকে আলো ফেলেছে। উপরের দিকটায় হ্যারিকেনের মাথার ঢাকনির ছায়া পড়েছে। কে? প্রশ্ন করলেন জীবন দত্ত। পরক্ষণেই মনে হলো সম্ভবত রতনবাবুর বাড়ির থেকে লোক এসেছে, বিপিনের অসুখ হয়তো বেড়ে উঠে থাকবে। না, রতনবাবুর বাড়ির লোক তো নয়। যে গন্ধ লোকটির শরীর এবং কাপড় চোপড় থেকে ভেসে আসছে, তাতে মনে হচ্ছে সাধু সন্ন্যাসী গোষ্ঠীর কেউ। গাঁজা, ভস্য, ধূলি ধোঁয়া, রুক্ষ দেহচর্ম এবং চুলের গন্ধ মিশিয়ে একটা বিশেষ রকমের গন্ধ ওঠে এদের গায়ে। সেই গন্ধ সম্ভবত চণ্ডী মায়ের মহান্তের দূত। কিছুদিন থেকেই বুড়া সন্ন্যাসীর অসুখের কথা শুনেছেন জীবন দত্ত। জীবন দত্তের অনুমান মিথ্যা নয়, লোকটি চণ্ডী মায়ের মহান্তের চেলাই বটে। বললে, সাধু বাবাকে একবার দেখতে যেতে হবে। এই রাত্রে? আগে হ্যাঁ, সন্ধ্যা থেকে রক্তভেদ হচ্ছে, বড় কষ্ট, দুর্বল হয়ে পড়েছেন। বললেন, জীবনকে একবার খবর দে, মালুম হয় কি আজই রাত মে ছুটি মিলবে, সে একবার দেখুক। বৃদ্ধের প্রাণ বড্ড শক্ত প্রাণ। কতবার যে এমন হলো, অন্তত 20-25 বার। রক্তভেদ, নিদারুণ হিক্কা, নাড়ি ছেড়ে যাওয়া, এসব হয়েও বৃদ্ধ বেঁচে উঠেছে। একমাত্র কারণ গাঁজা। কিন্তু গাঁজা বুড়ো কিছুতেই ছাড়বে না। মদ খায় না এমন নয়, খায় কিন্তু পর্বে পার্বণে অতি সামান্য, তন্ত্রের নিয়ম রক্ষা করে। মদ্যপানকে বলে ঢুকুঢুকু। জীবন দত্তই তাকে বরাবর ভালো করেছেন। ডাক্তারি ওষুধ বুড়ো খায় না, ইঞ্জেকশনকে বড় ভয়। মশাই বাড়ির টোটকার উপরই তার একমাত্র বিশ্বাস। তাও খুব কঠিন হয়ে উঠলে তবে বুড়ো জীবনকে ডাকে, বলে, দেখো তো জীবন ভাই, তলব কি আইলো? বুড়ো আবার পড়েছে, আজকাল বড় ঘন ঘন পড়ছে। জীবন দত্ত উঠলেন। বৃদ্ধ বয়স, রাত্রি প্রহর পার হয়ে গিয়েছে, বোধহয় 10:30। শ্রাবণ মাস, দিন বড়, রাত্রি ছোট, হবে বই কি 10:30। তবু যেতে হবে, উপায় কি? চলো। বাড়ির দিকে মুখ ফিরিয়ে তিনি ডাকলেন, আতর বউ। কি? ভিতর থেকে রুক্ষ স্বরেই জবাব দিলেন আতর বউ। বেরুতে হচ্ছে, ঘুরে আসি একবার।
এই রাত্রে কোথায় যাবে? কার বাড়ি? না, যেতে হবে না তোমাকে, অনেক ডাক্তার আছে, অল্প বয়স, বিদ্বান, বড় বড় পাশ করা, তারা যাক, এই বয়স তোমার, তোমাকে ডাকতে এসেছে শুধু টাকা দেবে না বলে, যেও না তুমি। জীবন দত্ত কোমল স্বরেই বললেন, চণ্ডীতলার সাধু বাবার অসুখ আতর বউ। ওই কথাতেই অনেক কিছু বলা হয়ে গেল। আতর বউও মুহূর্তে নরম হয়ে গেলেন। তাই বা কেন, একেবারে অন্য মানুষ হয়ে গেলেন। বললেন, সাধু বাবার অসুখ? কি হয়েছে? কি হবে? সেই যা হয়, রক্তভেদ, পেটে যন্ত্রণা। এবার তাহলে বাবা দেহ রাখবেন, বয়স তো কম হলো না। দেখি বলে তো পাঠিয়েছেন, জীবনকে ডাকো, তলব আইল কিনা দেখুক, দেখি। ভারী জুতোর শব্দে স্তব্ধ পল্লীপথের দুপাশের বাড়ির দেওয়ালে প্রতিধ্বনি তুলে বৃদ্ধ হস্তির মতো জীবন ডাক্তার চললেন গ্রাম পার হয়ে, স্বল্প বিস্তৃত একখানি মাঠ পার হয়ে, নবগ্রামের পূর্ব প্রান্তে ঘন জঙ্গলে ঘেরা দেবাশ্রমের দিকে। বর্ষার রাত্রি, অবশ্য অনাবৃষ্টির বর্ষা, তবুও রাস্তা পিছল, একটু সাবধানেই পথ চলতে হচ্ছিল। আলো নিয়ে সাধুর অল্প বয়সী ছেলেটি দ্রুত পদে চলেছে। ডাক্তার প্রায় অন্ধকারেই চলছেন, তাতে ডাক্তারের অসুবিধে নাই, অন্ধকারে ঠাউর করে পথ চলা তার অভ্যাস আছে। কিন্তু সাধুর চেলার হাতের আলোটা দুলছে, অসুবিধে হচ্ছে তাতেই, মধ্যে মধ্যে চোখে এসে লাগছে। ডাক্তার বললেন, আলোটা এমন করে দুলিও না হে ভোলানাথ, চোখে লাগছে, চলো চলো, দাঁড়াতে হবে না, চলো তুমি, আলোটা দুলিও না। কে, মশাই নাকি? সম্মুখের দেবস্থলের প্রবেশপথের ঠিক মুখ থেকে কে প্রশ্ন করলে। ঘন জঙ্গলের মধ্যে অন্ধকারে দাঁড়িয়ে আছে, কণ্ঠস্বরটা চেনা, তবু জীবন দত্ত ধরতে পারলেন না। অন্যমনস্ক হয়ে সাধুর কথাই ভাবছিলেন তিনি। বহুকাল এখানে আছেন সাধু, অনেক স্মৃতি জড়িয়ে আছে। রোগীকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, হাসতে লাগলো সে। শশী? চমকে উঠলেন ডাক্তার। কি দিয়ে ঘুম পাড়ালি? শশী পাগলা হাসতে লাগলো। অসুরের চিকিৎসা আসুরিক। কিন্তু তোকে খবর কে দিলে? এসে পড়লাম হঠাৎ, গিয়েছিলাম গলাইচণ্ডী রামহরি লেটকে দেখতে। ব্যাটার খুব অসুখ, দুপুরবেলা আপনাকে কল দিতে গিয়েছিলাম, কিন্তু ওই মতির মায়ের নিদানের কথা বলতে গিয়েই ভুলে গেলাম। বউ ঠাকরুন বলেননি আপনাকে কাল একবার রামহরিকে দেখতে যেতে হবে মশাই? সে তো পরের কথা, কাল হবে। এখানকার খবর বল, কি চিকিৎসা করলি মহান্তের? উৎকণ্ঠা অনুভব করছিলেন তিনি। শশীকে যে তিনি জানেন। শশী বললে আর কি, গলাইচণ্ডী থেকে ফিরবার পথে ঢুকলাম, ভিজে শরীরটা ঠান্ডা হয়ে গিয়েছিল, আর কেমন ছমছম করছিল, বুঝেছেন? তাই বলি মাকে একবার প্রণাম করি আর শরীরটাকে তাজা করে নিই। বুড়োর কাছে একটান গাঁজা খেয়ে যাই। তারপর দেখলাম বুড়ো ধুঁকছে, রক্তদাস্ত হয়েছে, নাড়ি নাই, যাতনায় ছটপট করছে। শুনলাম 3 দিন গাঁজা খায় নাই। বললাম, যেতে তোমাকে হবে, তা গাঁজা না খেয়ে যাবে কেন? একটান গাঁজা খেয়ে নাও। তা বললে, না তু বেটা বদমাস শয়তান। আরে ওহি গাঁজা তো আমার মরণ আসবার পথ তৈয়ার করেছে, 1 পাও পথ বাকি, সে আসুক নিজেই ওইটুকু পথ তৈয়ার করে। আর গাঁজা কেন? আমি মশাই 1 ডোজ ক্যানাবিসিন্টিকা দিয়েছে, সঙ্গেই ছিল, আমি খাই তো। বাস, খেয়ে 2-3 মিনিটের মধ্যে বুড়ো ঘুমিয়ে পড়ল। দেখুন বোধহয় নাড়িও টিপটিপ করে উঠেছে, গাঁজা খাওয়া ধাত তো লেগে গিয়েছে। হি 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 করে হাসতে লাগলো পাগলা। বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ হলো। পরবর্তী পর্ব নিয়ে শীঘ্রই আসছি, ততদিনের জন্য নমস্কার।